নির্ণায়কের বাকি অংশ গত ক্লাসে আমরা পড়াইছিলাম হচ্ছে কি নির্ণায়কের বিস্তার, মানে বিস্তার করে দেখাই নাই আর কি, কাছাকাছি গেছিলাম। দেখো এখন আমরা একটা বিস্তার করে মান নির্ণয় করে দেখি। মনে করো যে একটা ডিটারমিনেন্ট দেয়া আছে এইরকম 2 4 6 1 2 3 7 8 9। এটা মনে করো এখন যেটা করব সেটা হচ্ছে নির্ণায়কের সবচাইতে সহজ একটা জিনিস, ঠিক আছে? মনে করো যে বাচ্চারা যখন কোনো কিছু পড়তে চায় তার জন্য সেই পড়ার জন্য বর্ণমালা আছে না, মনে করো নির্ণায়কের ওই রকম কিছু একটা শুরু, একদম স্টার্টিং যে জিনিসটা। তোমরা কথা বললো না, ঠিক আছে, যাতে আমার মাথা নষ্ট না হয়। এখন খেয়াল করো, তোমাদেরকে আমি বলছিলাম নির্ণায়ককে বিস্তার করা যায়, আর যার বিস্তার করা যায় তার মান আছে। তাহলে নির্ণায়কের একটা মান আছে, সেই মান হতে পারে কোনো সংখ্যা, হতে পারে কোনো বীজগাণিতিক রাশি, হতে পারে কোনো ফাংশন। মনে আছে আমরা গত ক্লাসে কিন্তু এই কথাগুলো বলেছিলাম যে নির্ণায়ক এর যে আনসারগুলো বা মানগুলো হতে পারে সেটা সংখ্যায় হতে পারে, বীজগাণিতিক রাশিতে হতে পারে, আর একটা হতে পারে কি ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম বরাবর বিস্তার করতে পারি। যে কোনো বরাবর বিস্তার করা যায়, এটা সম্ভব। আমাদের অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু বিভিন্নভাবে বিস্তার করতে হবে, বিভিন্নভাবে, কারণ অঙ্ক যেটা সুবিধা দেয় সেই বরাবরই বিস্তার করতে হবে। বোঝা গেছে? তাইলে তোমাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিস্তার করার সময় চিহ্নটা কি হবে। মনে করো আমি প্রথম সারি বরাবরই বিস্তার করি, 2 নিলাম। 2 নেওয়ার পরে 2 যে সারিতে আছে সেই সারি আর কলাম বাদ, তাহলে এইটা বাদ আর এইটা বাদ, তাহলে থাকলো কত? 2 3 8 9, ঠিক আছে? এই ভুক্তি, এই এখানে 2 এর সামনে প্লাস মাইনাস হয় নাই। কেন হয় নাই জানো? কারণ ওর অবস্থান হচ্ছে 1 1-এ, আর 1 1-এর যোগফল জোর, জোর হইলে প্লাস হবে। ওর অবস্থান কোথায়? 1 2, 1 আর 2 এর যোগফল বিজোড়, তাইলে ওকে যখন আমি বসাবো তখন মাইনাস দিয়ে বসাবো। তখন কি দিয়ে বসাবো? মাইনাস। এখন এই কলাম, সরি এই সারি, এই কলাম, আমরা যে ভুক্তিটা এখানে নিয়েছি ওই ভুক্তিটা যে সারিতে আছে সেই সারি এবং সেই কলাম বাদ যাবে। তাহলে দেখো এটা আর এটা বাদ দেওয়ার পরে এখানে 1 3, তারপরে 7 9, মনে করো তুমি এটা পাইলাম। এবার যেহেতু সারি বরাবর বিস্তার করছি, 4 এর পরে আমাকে 6-এ যেতে হবে। 6 কত? 1 3, কত? 1 3 তম ভুক্তি। তাহলে এই 1 3 যোগ করলে 4 হয়, তাহলে চিহ্ন কি হবে বলো তো? যোগ 6। এখন 6 যেখানে আছে এই বরাবর আর এই বরাবর বাদ, 1 2, তারপরে 7 8, বুঝে গেল? আচ্ছা, এখন দেখো এই লাইন লেখছে ফাও, ঠিক আছে, বাদ, এই লাইন বাদ। আমরা অঙ্ক করার সময় এত প্যারা নেওয়ার টাইম আমাদের নাই, কিন্তু শেখার সময় সবটাই শিখতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি তোমাদেরকে এই লাইন থেকে এখানে যে হিসাবটা লিখব সেটা তোমরা বুঝবা। 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত? 18 মাইনাস 24, তাই না?
এটা হবে না, কিন্তু তুমি বোঝো 2 ইন্টু 18 মাইনাস 24, 4 ইন্টু 9 মাইনাস 21, 6 ইন্টু 8 মাইনাস 14, এটা লিখবো। কিন্তু আমি তোমাকে বলতেছি যে আমি এই লাইন থেকে হিসাবটা করব না, উপরের থেকে করব। এই ভুক্তি নিলাম 2, এই ভুক্তি যেখানে আছে, ঠিক আছে, এই ভুক্তি যেখানে আছে এই সারি আর এই একটা কলাম বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আর এটা গুণ করো, কত হয়? 18 হয় না? 18। এটা গুণ করো, কত হয়? ঠিক আছে, তাহলে এখান থেকেও যায়, এখান থেকেও তাই। তাহলে এই লাইন আছে, শুধু শুধু লিখবো না আমরা পরীক্ষায় লিখবো না, এই কাজ করবো না, আমরা ডিরেক্ট এই লাইন বসাবো, কিন্তু শেখার সময় দুইটাই শেখাবো। আচ্ছা, এখন দেখো -4 নিলাম, কি নিলাম? 4। আচ্ছা, যদি কথা বল না, যদি মনে করো যে এই 4-এর সামনে একটা মাইনাস থাকতো, তাহলে এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই 4-এর অবস্থানের মাইনাস এটা, আর 4-এর নিজের আর একটা মাইনাস যদি থাকতো, তাহলে দুইটা মিলে কি হইতো? প্লাস হইতো। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি এখান থেকে চিন্তা করো, তাহলে এইটা বাদ রয়েছে যে এই দুইটা, তাহলে এটা গুণ করলে কত? 9। এটা গুণ করলে কত? এটা গুণ করলে 9, এটা গুণ করলে 21। দেখছো এখানে কিন্তু তাই আছে। আবার এখানে দেখো 6, এই যে 6, তাহলে 6-এর বেলায় তুমি কি করবা? এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আমার থাকতেছে সেইটুকু। এটা গুণ করলে কত? 8। কত হবে? 8 হবে। ঠিক আছে, এই 8 মাইনাস কত? 14। আচ্ছা, দেখো তোমার যদি এটা সুবিধা লাগে এটা করবা, তোমার যদি অসুবিধা লাগে তুমি এভাবে করে নিবা। ঠিক আছে, তবে শুরুতে তুমি যদি প্র্যাকটিসটা একবার শুরু করো, যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন তোমার কখনোই এই লাইন লিখতে আর ইচ্ছা করবে না। এটা শুরুর সময় আমাদের অনেক সময় কি হয়, যে কোনো কিছু শুরুর সময় দেখা যায় যে একটু ভেঙেই মানুষ চর্চা করে। এখন দেখো এখানে তুমি বিয়োগ করলে কত পাবা? -6 না? -6-এর সাথে এটা গুণ দিলে কত হয়? আচ্ছা, একবারে লিখলাম। এখানে হচ্ছে 9 বাদ দিলে 12 থাকে, 9 বাদ দিলে এখানে কত থাকে? 12 থাকে, -12। আর -4 গুণ করলে 4 12 48। ঠিক আছে, এখানে বাদ দাও তো, কত থাকে? 6 6 6 36, -36। এখন দেখো 48 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণায়কের মান। নির্ণায়কের মান এখানে 0 আসছে, অন্য ক্ষেত্রে সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটুকু জানা গুরুত্বপূর্ণ যে বিস্তার। আচ্ছা, তুমি যদি এই বরাবর বিস্তার করতা, কি হইতো? প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস হইতো। তুমি যদি এই বরাবর বিস্তার করতাম, শুরুরটাই নিতাম মাইনাস, তারপরে মাইনাস। ঠিক আছে, নিয়ে আমি যে বরাবরই নেই না কেন, ওই যে ভুক্তিটা আমরা এখানে লিখবো, ওই ভুক্তি যে সারিতে আছে আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে বাকিগুলো ক্রস গুণ, ক্রস আড়াআড়ি। হ্যাঁ, এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে আমরা কি করলাম? কতগুলো সংখ্যার মান নির্ণয় করলাম। এখন সারাশের চিত্রের মাধ্যমে মান নির্ণয়। পরীক্ষায় যদি ছোট প্রশ্ন আসে যে ডি একটা নির্ণায়ক, মনে করো কি ডি,
আমরা একটু আগে যে নির্ণয়টা দিছিলাম সেটার মানটা আমি একই মান দিয়ে করি, হ্যাঁ? কি বলো, নাকি চেঞ্জ করে দেব? হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করে দিই। 2 2 3, 2 2 3, তারপরে আছে 4 5 6, 4 5 6, তারপরে হচ্ছে 7 8 8 9 7, 8 9 7। আচ্ছা কথা বললো না, এটা কি নির্ণায়ক। এই নির্ণায়ককে বিস্তার করলে তো মান পাওয়া যায়, এটা বুঝি, এবং আমরা বিস্তার করতেও পারি, মান বেরও করতে পারি, তাই না? এখন আমি বলতেছি কি, সারাশ একটা চিত্র বানাইছে, সেই চিত্র দিয়েও নাকি এই নির্ণায়কের মান বের করা যাবে। ঠিক আছে, তাইলে আমরা এটাকে সারাশের চিত্র ব্যবহার করে করব। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি কি করবা, এত এর মান নির্ণয়ের জন্য সারাশের চিত্র। দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, নির্ণয়টা দেওয়া আছে, সেটা লিখলাম যে এটা হচ্ছে তোমার সারাশের চিত্র। কেমন, একবারে সহজ জিনিস। দেখো এই প্রথম কলাম লিখছি, দ্বিতীয় কলাম লিখবা, তৃতীয় কলামও লিখবা, আবার প্রথম কলাম লিখবা, আবার দ্বিতীয় কলাম লিখবা। ঠিক আছে, দেখো ম্যাট্রিক্সে যেটা নির্ণায়কে যেটা ছিল প্রথম কলাম, এটা ছিল দ্বিতীয় কলাম নির্ণায়কের, এটা ছিল তৃতীয় কলাম। আমি আবার শেষে কি করছি, প্রথম কলাম আর হচ্ছে আবার দ্বিতীয় কলামটাকে পুনরায় রিপিট করছি। এখন যেটা দেখা যাইতেছে, এই চিত্রটাই হচ্ছে সারাশের চিত্র। ঠিক আছে, এখন দেখো কিভাবে হিসাব করবা। এই যে এই 2 এর সাথে 5, 5 এর সাথে 7, এটা গুণ এটা গুণ এটা, তাহলে 2 গুণ 5 গুণ 7 দিবা কি প্লাস, এই ডিরেকশনে যে গুণগুলো পাবো সব যোগ। ঠিক আছে, এটা এটা, তাহলে 2 × 6 × 8, তারপরে এটা, তারপরে এটা প্লাস 3 × 4 × 9। ঠিক আছে, দেখো এই যে এই ডিরেকশনে যেগুলো পাইছি সেগুলো কি যোগ, সেগুলো কি দিছি এই যে এই তীর চিহ্ন বরাবর যে তিনটা সংখ্যা পাইছি গুণ করছি, তারপরে যোগ চিহ্ন বসাইছি, এটা হচ্ছে সূত্রের যোগ, সারাশের নিয়মের যোগ, তারপরে এই তিনটা সংখ্যা গুণ করছি, আবার এখানে যোগ দিছি, এই তিনটা সংখ্যা গুণ করছি। এখন আমরা যেটা করব যে এই ডিরেকশনে গুণফলগুলো মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন বসাবা, এই যে মাইনাস চিহ্ন বসাইবা, 8 গুণ 5 গুণ 3। ঠিক আছে, তারপরে এই যে এটা 9 কত, 962 মাইনাস 962 মাইনাস 962। ঠিক আছে, কি লাল পলি নীল পরি মাথার মধ্যে ঘুরতেছে নাকি? 7 4 2। ঠিক আছে, এখানে মাইনাস হবে, বুঝতে পারছো? এখন তুমি যদি এটাকে হিসাব করে ফেলো তাহলেই কিন্তু তোমার এইগুলো মাথার মধ্যে রেখে লাভ নাই।
ব্যাপারটা বোঝো নাই? 2 বছর। আচ্ছা শোনো, সংখ্যাগুলোকে গুণ করো আর যোগ বিয়োগ করে ফেলো। উত্তর হচ্ছে -10। ভেরি গুড, উত্তর হচ্ছে -10। হ্যাঁ, এটা থেকে আগেরটা ইজি। আচ্ছা দেখো, আমি তো তোমাকে বলছি এই সারাশের চিত্র কঠিন কিছু না, সহজ জিনিস। তোমার নিয়মটা শিখাইলাম, যদি না শিখাইতাম তাহলে অন্য কোনো জায়গায় যায় যদি পাও যে সারাশের চিত্রের মাধ্যমে ম্যাট্রিক নির্ণায়কের মান নির্ণয়, তখন মনে মনে বলবা যে পড়ছিলাম এক বন্ডর কাছে, ঠিক আছে, আমাদের কিছু শেখায় নাই, তাই না? তো তুমি আমাকে এই কথা বলবার আমি এটা সুযোগ কেন দিব তোমাকে? তুমি মনে রাখলে রাখো, না রাখলে না রাখো। কোনটা সহজ কোনটা কঠিন আমি তো তোমাকে বলি নাই সারাশ করতে। সারাশের নিয়মটা শিখাইলাম। যদি কখনো নির্দিষ্টভাবে উল্লেখ করে বলে যে সারাশের চিত্রের মাধ্যমে নির্ণায়কটির মান নির্ণয় করো, ঠিক তখনই করবে, আর কখনো লাগবে না। এখন আমরা নির্ণায়কের অনুরাশি আর সহগুণক চিনব। এই কথা বলবা না, এখন খুব ভালো করে বুঝবা। শোনো, তোমরা অনেকেই অনেক জায়গায় বিভিন্নভাবে পড়তেছো, ঠিক আছে, ফলে ক্লাসের পড়াটা গুরুত্ব দাও না। যদি এরকম করো তাহলে দয়া করে আইসো না, আমি বিরক্ত হই। আমি চাই সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি বলছি না আমি ভালো পড়াই, আমার চাইতে অনেক ভালো ভালো টিচার আছে। তুমি চাইলে সেখানে নির্দ্বিধায় পড়তে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? শুধুমাত্র এটুকুই তোমাদের কাছে চাওয়া, যাতে ক্লাসটার পরিবেশটা ঠিক থাকে, ঠিক আছে? তুমি 100 জনের কাছে ম্যাথ পড়ো, তাতে আমার কিছু আসে যায়? উনি ওনার স্টাইলে পড়াবে, আমি আমার স্টাইলে পড়াবো। তবে এটা নিশ্চিত যে কোনো টিচারই খারাপ পড়ায় না, সে চেষ্টা করে বাচ্চাদেরকে বোঝানোর জন্য, এখন তোমরা কি করো, একজনে আরেকজনের গুতা দাও ক্লাসের মধ্যে, ঠিক আছে? যত মানে কথা আছে সেই কথাগুলো ক্লাসের মধ্যে বলো, তাই না? তাহলে কি হয়, তুমি এখানে কি হচ্ছে সেটা বুঝলা না। আর একটা সবচাইতে বড় সমস্যা কি জানো? তোমরা এখন অনলাইন আছে, অফলাইন আছে, অমুক আছে, তমুক আছে, নানান কিছু আছে, এই জন্য তোমাদের কাছে গুরুত্বহীন। আমরা যখন পড়ছি তখন মনে করো যে স্যারই একমাত্র ভরসা। স্যারই একমাত্র ভরসা, যেখানে তোমার হচ্ছে উনি যা শেখাবে, যতটুকু শেখাবে ওইটাই আমাদের আসলে শিখতে হইতো, মনোযোগ দিতে হইতো, ঠিক আছে? আর এখনকার গার্ডিয়ানরা মনে করে কি যে গণিত মনে হয় 5 জায়গা দিলে 2 জায়গা দিলে ওরা ভালো কিছু শিখবে। আসলে কোনো শিখাই হয় না, একজনের পড়াটাই তুমি ভালো করে শেখো না। আমি বলি তুমি 5টা টিচার বেছে 5টা টিচারকে যাচাই করে তারপরে একটা টিচারের পড়াটা কভার করো, তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা। এখন তোমার একটা টিচার তথ্য পড়াইছে 100টা, তুমি তথ্য পড়ছো 33টা, মানে 100টাই পড়ছো, 33টা পারো, লাভটা কি? তাহলে তো তুমি ওনার পরেই কমপ্লিট করতে পারো না, আর 36 জায়গা যায় কি করবা?
পরীক্ষায় চান্স পেতে অনেক বেশি নম্বর লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 120 মার্কের পরীক্ষা হয়, কেউ যদি 80 নম্বর কনফার্ম করে ওর মেরিট লিস্ট থাকবে 100-এর মধ্যে। অবাক হওয়ার কিছু নাই। এই যে এসএসসিতে গাদা গাদা নাম্বার পাইছেন না, পাবেন তো। ডাবল গোল্ডেন, এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় গিয়া ফেল করে 5 নম্বর আসে না, আর 80 তো অনেক দূরের কথা। ঠিক আছে, কত পার্সেন্ট নম্বর বলো? 80 কত পার্সেন্ট নম্বর? 66% নম্বর। 120-এর পরীক্ষা হইলে তুমি হিসাব করো কত হয়, 66% নম্বর। 60% নম্বরেও চান্স হয়, কখনো কখনো তার কমেও হয়, 70 পাইলেও চান্স হয়। আচ্ছা বাদ দাও, আমি বলছি কথা বলা যাবে না। নির্ণায়কের অনুরাশি আর সহগুণক, অনুরাশি আর সহগুণক দুইটা জিনিস প্রায় সেম, শুধু সামান্য একটা পার্থক্য আছে। সেটা কি? অনুরাশির বেলায় চিহ্ন হিসাব করা হয় না, আর সহগুণকের বেলায় চিহ্ন হিসাব করতে হয়। ঠিক আছে, এটা আমি লিখি যে প্লাস অর মাইনাস চিহ্নের প্রয়োজন নাই, প্রয়োজন নাই। ঠিক আছে, আর এটাকে অবশ্যই প্রয়োজনে প্লাস বা মাইনাস দিতে হবে। ঠিক আছে, অবশ্যই প্লাস বা মাইনাস দিতে হবে। বোঝা গেল? তাহলে আমার এই যে দুইটা শব্দ পড়াইছি না, এই দুইটা শব্দের মধ্যে সব পড়া হয়ে গেছে। দেখো, আমি একটা নির্ণায়ক নিই এখানে, আমার খুশি মতো যা মন চায় তাই লিখবো। ঠিক আছে, আচ্ছা এই যে এই নির্ণায়কটা নিলাম। ঠিক আছে, এটা তুমি যদি বলো যে স্যার 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি কি হবে? 2 এর অনুরাশি যখন তুমি বের করবা তখন 2 যে সারিতে আছে সেই সারি আর সেই কলাম বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে 5 4 7 8, যেটা আমি মুখে যাই বলি, ঠিক আছে, অন্তরে আবার ঠিকঠাক আছে। এখানে দেখো কত, 5 8 40, আর এখানে কি 4 7 28 মাইনাস 28, এখানে বিয়োগ করলে কত হবে বলো তো? 12। এইটা হইতেছে অনুরাশি। আচ্ছা, এই যে অনুরাশিটা লিখলাম, কার অনুরাশিটা? 2 এর। ঠিক আছে, আচ্ছা এই এখন অনেক সময় দেখা যায় না যে একই অঙ্কের মধ্যে 2 দুই জায়গা আছে, থাকতে পারে না? এই 2 দুই জায়গা যদি থাকে তখন আর একটা বুদ্ধি আছে, এইটাকে আমরা বাদ দিয়ে, যে এই 2 কোথায় আছে বলো তো? 1 1-এ। তাহলে তুমি এটাকে বলতে পারো 1 1 তম অনুরাশি। এটাকে বলে 1 1 তম অনুরাশি। যখন দেখবা একই ভুক্তি 2 জায়গা আছে, একই মান 2 জায়গা আছে, তখন ওইভাবে করলে হয় এই টুর করছি না ওই টুর করছি, অসুবিধা না। তাহলে এটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে ইউনিক। প্রত্যেকটা ভুক্তির জন্য তম অনুরাশি হবে ইউনিক। তম অনুরাশি কি হবে? ইউনিক। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটু বলতে চাই যে ধরো 1 কোথায় আছে? আচ্ছা 1 বাদ দাও, মনে করো 6
6 কোথায় আছে? 2 1-এ। এটা কি প্লাস? প্লাস হয় তাই না? আচ্ছা মাইনাস দিয়ে দিই, এটা মাইনাসই তো হয় এটা, তাই না? মাইনাস, তাহলে 6 এর 79, 6 এর 79 আবার কিভাবে ডাকতে পারি আমরা? 21তম 79, তম 79। ঠিক আছে, এখন কি করবা? এখানে 6 যেটাতে আছে, এই 6 যেটাতে আছে সেই সারি আর সেই কলাম বাদ দাও, তাহলে থাকতেছে কত? এখানে 1 3 আর এখানে 7 8, 1 3 আর কত? 7 8, 1 3 7 8, 8। দেখো এটা গুণ করলে 8 মাইনাস কত? 21। এখন হিসাব করো কত হয়? -13। আচ্ছা দেখো, এই ভুক্তির নির্ণায়কে, এই ভুক্তি যে জায়গায় অবস্থান করতেছে সেই অনুযায়ী তার একটা মাইনাস নেবার কথা ছিল, মাইনাস নেওয়ার কথা ছিল। আমরা কি নিছি মাইনাসটা? ওই জন্যই বলছি 79-র ক্ষেত্রে প্লাস মাইনাসের প্রয়োজন নেই, ভুক্তি যেখানেই থাক, ভুক্তি যে অবস্থানেই থাক, প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে ভুক্তির জন্য 79 বের করব, ওই সারি আর ওই কলামকে বাদ দিয়ে দেব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আমরা সহগুণক পড়াবো। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো তো, সংজ্ঞাটা কি হয়ে গেল না? কোনো নির্ণায়কের কোনো ভুক্তির 79 হবে ওই নির্ণায়কের, মানে ওই নির্ণায়কের ভুক্তিটি যে সারি এবং যে কলামে আছে সেটা বাদ দেওয়ার পরে অবশিষ্ট ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়ককেই তোমার হচ্ছে 79 বলে। বুঝে গেছে? আচ্ছা তুমি মনে করো 2 এর 79টা, যদি 2 এর 79টা তুমি আবার লেখো কত? 5 4 7 8। আগেরটার মাত্রা কত ছিল বলো তো? 3/3। আগেরটার মাত্রা ছিল কত? 3/3। আর পরেরটার মাত্রা কত হয়েছে? 3 - 1, তারপর হয়েছে 3 - 1। তাহলে মাথায় রেখো, তৃতীয় ক্রমের কোনো নির্ণায়ককে যখন কোনো ভুক্তির 79 নেই, সেটা কিন্তু একটা নির্ণায়ক, এটাও কিন্তু একটা নির্ণায়ক। ঠিক আছে, এখন এই নির্ণায়কের সারির সংখ্যা আর কলাম সংখ্যা একটা করে কমে গেছে না? এগুলো যদি তোমার এমসিকিউ আসে তাহলে তোমার বুঝতে হবে যে যত ক্রমেরই বলুক না কেন, এখন ধরো স্যাররা বলল 6/6 ক্রমের কোনো নির্ণায়কের 79 যে 79 যে নির্ণায়কটা আছে তার মাত্রা কত? ঠিক আছে, তার তখন কি করবা তুমি? 5 গুণ 5 দিবা না? অ্যান্সার 5 গুণ 5, 5/5। ঠিক আছে, এটা জাস্ট উদাহরণ দিলাম যে এটা কমে যায়। তোমরা যদি বই পড়ো, বই দেখো, তাহলে কিছু কিছু জিনিস তো জানতেই পারবে। আচ্ছা এবার দেখো, এখন মনে করো তাহলে এখানে 9টা সহগুণক বের করা যাবে। কি করা যাবে? 9টা সহগুণক বের করা যাবে, আর 9টা 79ও বের করা যাবে। সহগুণক জিনিসটা কি তোমাদের বলে দিতেছি, দেখো। এই কথা বলে না, 3 এর সহগুণক, 3 এর সহগুণক বা 3 এর সহগুণক, এই যে 3 এর সহগুণক বা কত বলো তো? 13, তাই না? 13তম
13তম সহগুণক। আচ্ছা এই 13 এখন 13তম ভুক্তি দেখতে হবে, কত 3 আছে। এখন এই 3-র অবস্থান হচ্ছে 13-তে, যোগ করলে কি হয় 4 হয়। তাইলে তুমি এখানে যে এটা নিবা সেটা এটা বাদ, ঠিক আছে না, এটা বাদ, এই যে এটা বাদ যাবে। তাহলে 6 5 আর একটা হচ্ছে 9 7, ঠিক আছে। এটার মান বের করি, কত হয় 5 7 40 6 7 42 মাইনাস হচ্ছে 45। আচ্ছা এটা আচ্ছা এখন যদি বলি, এই কথা বলে না, এখন যদি বলি 7-এর সহগুণক বা 7 কোথায় আছে, 32তম ভুক্তির সহগুণক, ঠিক আছে। আচ্ছা অরিজিনাল ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখানে লিখি নাই, ঠিক আছে। এই কথা বলে না, তুমি এখানে একটা মাইনাস চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন দিয়ে এখানে কত লিখছো 32 লিখছো না। এই যে -1-এর পাওয়ার হচ্ছে 5 বিজোড়, এই কারণে এখানে মাইনাস হবে। কেউ যদি এরকম না দিয়ে সরাসরি মাইনাস দেয় হবে, কিন্তু নিয়মটা সেটা দাও। ওইটাই তো বললাম যে আগে আমি দেই নাই 1 + 3, এই যে নিয়ম হচ্ছে এটা, আগেরটা আমি দেই নাই। এখন দেখো এই যে এটা বাদ 2 6 3 4। এখন দেখো তো এখান থেকে উত্তরটা কি আসবে, এখান থেকে উত্তরটা আসবে মাইনাস আসবে উত্তরটা। এখানে হিসাব করো 8, কত 8, এটা গুণ করলে কত 18। এখন দেখো তো এই মাইনাস আর এখান থেকে 8 বাদ দিলে -10 থাকবে, মাইনাসে এখন কি হবে প্লাস হবে। এটা হচ্ছে অনুরাশি এবং সহগুণকের হিসাব কিতাব। এখানে তোমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য পড়বা, বইতে আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য পড়বা, ঠিক আছে। আজকে তো কিছুই পড়াইতে পারলাম না। ও ভালো কথা, দাঁড়াও।